এই মানুষরূপী জানোয়ারগুলো এখানে থেমে থাকেনি। তারপর তারা কি করে জানেন? কিছু প্লাস্টিক নিয়ে আসে, সেই প্লাস্টিকগুলোকে তারা জ্বালায়। এবার প্লাস্টিক জ্বালালে যেমন একদিকে ধোঁয়া বেরোয়, তার সাথে সাথে একটা জিনিস লক্ষ্য করবেন, প্লাস্টিকের থেকে একরকমের লিকুইড পড়ে। এবার ওই লিকুইডগুলো যদি আপনার শরীরের উপর পড়ে, সেখানে ফোসকা উঠবে, সেখানটা চলে যাবে। এবার ওই মানুষরূপী জানোয়ারগুলো ওই প্লাস্টিকের যে লিকুইডগুলো আছে না, সেটা সেই মেয়েটার উপর ফেলছে। সেই মেয়েটা যন্ত্রণা এমন লেভেলের পেয়েছে, সে আর কাতরাতেও পারছে না। তার শরীরের উপর বড় বড় ফোলা উঠে গেছে। সেই ফোলাগুলো এই জানোয়ারগুলো সেটা ঘষে ঘষে ঘা করে দিচ্ছে। তারপর তারা বাইরে যায়, বাইরে গিয়ে চিলি পাউডার কিনে নিয়ে আসে। সেই চিলি পাউডার ওই ঘায়ের উপর ঘষে দেয়। মেয়েটা রীতিমতন মৃত অবস্থায় পড়ে আছে, তাকে বাথরুমে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। আপনি এইটুকু শুনে ভাবছেন যে আমি কি বলছি। আজকে আমি আপনাদেরকে এমন একটা ঘটনা শোনাতে চলেছি, যেটা পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট নৃশংসতম ঘটনা, একটা বাস্তব ঘটনা, যেখানে একটা আত্মা এসে তার খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য একজনকে বারবার রিকোয়েস্ট করবে। আপনার শুনে মনে হবে যে ঘটনাটা মিথ্যে, কিন্তু এই ঘটনাটা আপনি ইন্টারনেটে সার্চ করলে হাজারো ভিডিও, হাজারো আর্টিকেলস, সমস্ত কিছু পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ঘটনাটা। 1999 সাল, মে মাস। একটা 14 কি 15 বছরের মেয়ে, সে হন্তদন্ত হয়ে হংকংয়ের একটা পুলিশ স্টেশনের দিকে জোরে জোরে হেঁটে হেঁটে যাচ্ছে। দূর থেকেই পুলিশরা তাকে দেখছে, দেখে ভাবছে যে মেয়েটার কি কিছু হলো। সে যখন থানাতে আসলো, এসে কিছু বলতে যাবে, কিন্তু সে বলতে পারছে না, এত হাঁপাচ্ছে। এরপর তাকে পুলিশ শান্ত করে, তাকে জল দেয়, তাকে একটু টাইম দেয়। সে একটু শান্ত হলে তাকে পুলিশ জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। তখন সে বলে যে আমি আর বেশি দিন বাঁচব না, আমাকে ওই আত্মা মেরে ফেলবে। তখন পুলিশ শুনে ভাবে মানে ওই আত্মা মেরে ফেলবে। এবার দেখুন, পুলিশের খাতায় আত্মার ব্যাপারটা খুব একটা আসে না। তখন সে বলে যে আমি যখনই ঘুমাতে যাই, তখন ঘুমের মধ্যে রক্ত মাখা একটা মেয়ে মানুষ আমার স্বপ্নে আসে। সে বলে যে যারা আমাকে খুন করেছে তাদেরকে তুমি চেনো, তাদেরকে তুমি ধরিয়ে দাও, না হলে আমার আত্মার শান্তি পাবে না। এবার পুলিশ যেই মুহূর্তে শুনেছে খুন, আমাকে যারা খুন করেছে, সেই মুহূর্তে তারা ইন্টারেস্ট নিতে শুরু করে। তাদের কেসটা সোজা ভূত থেকে এবার খুনে চলে আসে। তখন পুলিশ তাকে সমস্ত জিনিসটা খুলে বলতে বলে। তখন এই মেয়েটা নিজের পরিচয় দেয়। সে বলে যে আমি একটা চাইনিজ মাফিয়া গ্রুপের সদস্য। এবার আপনি বলবেন যে একটা 13-14 বছর বয়সের মেয়ে, সে আবার চাইনিজ মাফিয়া গ্রুপের সদস্য হয় কি করে? দেখুন, এখানে সেই সদস্যটা ডাইরেক্টলি ছিল না, ইনডাইরেক্টলি ছিল। চাইনিজ যে মাফিয়া গ্রুপ আছে না, যেটা চায়নাতে অপারেট করে, হংকংয়ে অপারেট করে, আরও অনেক জায়গায় অপারেট করে, তার আবার অনেক মিনি মিনি ছোট ছোট শাখা আছে। সেই রকমই এক শাখার যে ওনার আছে, সেই ওনারের বয়স 54 বছর এবং তার গার্লফ্রেন্ড হচ্ছে এই মেয়েটা। এই মেয়েটার নাম, ছবি আমি আপনাদেরকে কিছুই বলতে পারবো না, তার কারণ 1999 সালে যখন এই ঘটনাটা ঘটেছিল, তখন সে একটা নাবালিকা ছিল। তো সেই কারণে আমি ছবি, নাম কিছুই বলবো না, জাস্ট বলবো ওই মেয়েটা। সে বলতে শুরু করে যে আমার গ্রুপে আমার সাথে আরও অনেকে আছে, তার মধ্যে 3 ব্যক্তি লাস্ট 1.5 মাস ধরে এমন কিছু কর্মকাণ্ড ঘটিয়েছে যেটা আমাকে এখনো হন্ট করে। পুলিশ বলে কি ঘটিয়েছে? এইবার এই মেয়েটা একটা মেয়ের নাম নেয়, সেই মেয়েটা হচ্ছে ফ্যান মেই। এবার হু ইজ ফ্যান মেই, এই কোশ্চেনটা আপনার মনে হবে। এই ফ্যান মেই অনাথ, তার মা বাবা নেই, তার ফ্যামিলি নেই। সে ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে মানুষ হয়েছে, কিন্তু অনাথ আশ্রমেও কেউ বড় হলে একটা সার্টেন টাইম পর্যন্ত সেখানে থাকতে পারে, তারপর তাকে বাইরে বেরিয়ে ইনকাম করে নিজের পেট নিজেকে চালাতে হয়। তো এই ফ্যান মেয়েরও অবস্থা সেরকম হয়েছে। তো সে ওই হংকংয়েই একটা বার কাম রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করতে থাকে, কিন্তু ওয়েটারিং করে তার খুব একটা বেশি ইনকাম হচ্ছিল না। সে আস্তে আস্তে দেহ ব্যবসায় নিজেকে ঝুঁকে দেয়।
কয়েক বছর এই রকম দেহ ব্যবসা করতে করতে তার একটা গ্রুপ হয়ে যায়। সেই জায়গাতে সে একটা পার্টিকুলার ক্লায়েন্টের কাছেই যায়, হেনাতেনা ক্লায়েন্টের কাছে যায় না। তো এইভাবে তার পরিচয় হয় ওই যে মেয়ের যে গ্রুপটা আছে সেই গ্রুপের সাথে। সেই গ্রুপে 3টে ছেলে ছিল যাদের বয়স হচ্ছে 27 কি 28। নাম হচ্ছে চেন, সিং, হেন। নামগুলো মনে রাখবেন, চাইনিজ নাম আমার মনে করতে প্রচণ্ড কঠিন হয়েছে, আর ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন। এই চেন যে ছিল, সেই চেন প্রতি রাতেই এই ফ্যানমেয়ের কাছে যেত। ফ্যানমেয়ের কাছে যখন যেত তার একটা আলাদা কম্বিনেশন হয়ে গেছিল। তো ফ্যানমেইকে তার ভালো লাগতো এবং প্রতি রাতেই সে রীতিমতন ড্রিঙ্ক করতো, নেশা করতো, করে ফ্যানমেয়ের কাছে যেত। এবার ফ্যানমেই একটা জিনিস দেখলো যে এই চেনের কাছে প্রচুর টাকা পয়সা আছে। সেই টাকা পয়সা দেখে তার মনে কোথাও একটা লোভ আসে এবং সেই লোভের বশবর্তী হয়ে সে একদিন প্ল্যান করে, যখন এই চেন তার কাছে সার্ভিস নিতে আসবে, সে তার যে পার্স আছে সেই পার্সে যত টাকা থাকবে সেইটা সে নিয়ে নেবে। সে আগেও অনেকবার দেখেছে এই চেনের পার্সে একটা বেশ ভালো অ্যামাউন্টের টাকা সবসময় থাকতো। তার কারণ সে তো ছিল একটা গ্যাং মেম্বার, এবং এই গ্যাং মেম্বাররা লোকের কাছ থেকে টাকা নেওয়া, কিডন্যাপিং করা, আরও অনেক কিছুই তো করে। সেই কারণে তাদের কাছে টাকার কোনো অভাব নেই। তো সেই ক্ষেত্রে সেই মার্চ 1999 এক রাতে চেন এই ফ্যানমেয়ের কাছে আসে। চেন রীতিমতন ড্রিঙ্ক করে আছে। তো সেই রাতেই এই ফ্যানমেয়ে সেই সুযোগটা নেয়। কিন্তু যখন সকাল হয়ে যায়, যখন চেন বেরিয়ে যাবে, তখন সে একটা জিনিস দেখে যে তার পার্সটা তার কাছে নেই। সে চারিদিকে খোঁজাখুঁজি করে। রুমের মধ্যে দুজন মাত্র মানুষ আছে, এক ফ্যানমেই আর এক হচ্ছে চেন। তাহলে সন্দেহটা কার উপর যাবে? ফ্যানমেয়ের উপর। ফ্যানমেয়ের জামা কাপড়ের মধ্যে হাত ঢোকাতেই এই চেন তার পার্সটা পেয়ে যায়, এবং পার্সটা পাওয়া মাত্রই সে দেখতে পায় যে সেইখান থেকে টাকাটাও গায়েব হয়ে গেছে। তার সেই পার্সে 4000 হংকং ডলার ছিল। সেই হংকং ডলারটাও সে এই ফ্যানমেয়ের কাছ থেকেই উদ্ধার করে। এরপর সে খুব রেগে যায়। রেগে এই ফ্যানমেইকে রীতিমতন মারতে থাকে। কিন্তু ফ্যানমেই তখন বলে যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এইবার চ্যান বলে যে না, তোমাকে এত সহজে ক্ষমা করব না, তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তুমি আমাকে 10,000 ডলার দেবে। এবার এইটা শুনে ফ্যানমেই বলে যে আমি অত টাকা কোথা থেকে পারবো। কিন্তু তারপরেও এই ফ্যানমেই তার কাছে মার খেতে থাকে। ফ্যানমেই তখন বলে যে ঠিক আছে, আমি আস্তে আস্তে অল্প অল্প করে এই টাকা তোমাকে শোধ করে দেব। এরপর এই চেন সেখান থেকে চলে যায়। কিন্তু চলে যাওয়ার পর এই পুরো ঘটনাটা তার যে আরও সাইডের বন্ধুরা আছে, গ্যাং মেম্বার আছে, তাদেরকে বলে। তখন তার মনে না একটা ইগোর জন্ম হয় যে এই মেয়েটা আমাকে 10,000 ডলার কবে দেবে, কি করে দেবে আমি জানি না। আমি এত সহজে তাকে ক্ষমা করে দিলাম, তাকে ছেড়ে দিলাম। সে আমার পকেট থেকে আমার পার্স চুরি করেছে। এত বড় সাহস! যে যৌনকর্মী, তার এত সাহস কি করে হয়? সে তো আবার আমাদেরই সাথে থেকে কাজ করছে, সে তো আমাদের থেকেই সার্ভিস নিচ্ছে। তো একটা বেশ্যার এত সাহস উচিত না। তো সে প্ল্যান করে যে একদিন তাকে কিডন্যাপ করবে এবং তাকে কিডন্যাপ করে চরম শাস্তি দেবে। তো এই চ্যান তার 2 বন্ধু বা গ্যাং মেম্বারের সাথে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে যে কোথায় এই ফ্যানমেই আছে। এই ফ্যানমেই যে বার কাম রেস্টুরেন্টে কাজ করত, সেটাও কিন্তু এই গ্যাংয়েরই ছিল। তো সেইখান থেকে তার চাকরিটা অবশ্যই চলে গেছে, সে চুরি করেছে। সে এবার রাস্তায় রাস্তায় দেহ ব্যবসা করছে। তো এই রকমই এক অন্ধকার রাস্তায় এই চ্যান আর তার 2 গ্যাং মেম্বার এই ফ্যানমেইকে দেখে। এই ফ্যানমেইকে দেখা মাত্রই তারা বন্দুক ঠেকিয়ে তাকে গাড়ির যে ডিকি আছে সেই ডিকিতে তুলে নেয়। নিয়ে তারা একটা ফাঁকা কনস্ট্রাকশন বিল্ডিংয়ে গিয়ে তাকে তুলে। সেইখানেই তারা প্রথমে তাকে হাত পা বাঁধে, তারপর তারা রান্না করে খায়। এরপর এই ফ্যানমেইর ইজ্জত একাধিকবার এই দুজন লোটে। তখন ফ্যানমেই বলে যে আমাকে এখান থেকে ছেড়ে দাও, আমি ভুল করেছি, আমি তোমাদের টাকা শোধ করে দেবো। কিন্তু তারা কোনোভাবেই কোনো কিছুতে শুনছে না। তারা বলছে তুমি এই টাকা কোনোদিন শোধ করতে পারবে না। তো এই কারণে
তুমি আমাদেরকে সার্ভিস দাও, সেই টাকা যতদিনে শোধ হবে তারপর তোমাকে ছাড়বো। এর মাঝে তারা তো একাধিকবার তার সম্মান নষ্ট করেছে, তার সাথে সাথেই তাকে বেধড়ক পেটাচ্ছে। পেটাতে পেটাতে তাকে বলছে যে এই সার্ভিস শুধু আমরা না, আমরা তো নিচ্ছি, এরপর আমাদের বন্ধুরা নেবে, বন্ধুদের বন্ধুরা নেবে, তারপর বন্ধুদের বন্ধুদের নেবে। এইভাবে একটা চেইন রিঅ্যাকশন শুরু হলো। দিনে রাতে এই ফ্যানমেইকে না খেতে দেওয়া হতো, না তাকে স্নান করতে দেওয়া হতো, না তাকে কিছু করতে দেওয়া হতো। একের পর এক পুরুষ আসতো এবং তার সম্মান লুটে চলে যেত। কয়েকদিন পর এই ফ্যানমেইর গায়ের থেকে রীতিমতন বাজে গন্ধ বেরোতে থাকে, সবাই ডিসলাইক করতে থাকে। এবার ফ্যানমেইর কাছে আর কেউ আসতেই চাইছে না। এর মাঝে এই 14 কি 15 বছরের যে মেয়েটা, যে বর্তমানে থানাতে এই ঘটনাটা বর্ণনা দিচ্ছে, সে আসে। তাকে এই গ্যাং মেম্বারের 3 জন বলে যে তুমিও যদি একে টর্চার করতে চাও তো টর্চার করতে পারো। তখন সেই মেয়েটা বলে যে এই মেয়েটা কি করেছে যে তোমরা একে এত টর্চার করছো? তখন বলে যে এ আমাদের সাথে অভদ্র ব্যবহার করেছে, আমাদের টাকা চুরি করেছে, তাই একটু শিক্ষা দিচ্ছি। সেই মুহূর্তে ফ্যানমেইকে তারা বাথরুমে উল্টো করে ঝুলিয়ে রেখেছে, ঝুলিয়ে রেখে তাকে পাঞ্চিং ব্যাঙের মতন মারছে। ফ্যানমেইর জ্ঞান বারবার হারিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ওই মেয়েটা বলে যে না, আমি এইসবের মধ্যে নেই। সে সেখান থেকে চলে যায়। পরের দিন যখন সে আসে তখন দেখে যে এই সবাই বাইরে চলে গেছে, ফ্যানমেই বাথরুমে ঝোলানো আছে, তার চারিদিকে রক্ত ফক্ত লেগে আছে। এরপর তারা খানিকক্ষণ পর ফেরত আসে। ফেরত আসার পর এই ফ্যানমেইর ওই অবস্থায়, যেখান থেকে তার গাতে গন্ধ বেরোচ্ছে, কেউ নিতে চাইছে না, তারপরেও তার সম্মানহানি করে, তার ইজ্জত লোটে। তারা ওই সাইডে দেখে যে প্রচুর কিছু নতুন কিছুর প্যাকেট পড়ে আছে, প্লাস্টিকের প্যাকেট। সেই প্লাস্টিকের প্যাকেটগুলো নেয়, নিয়ে সেটাতে আগুন ধরায়। ধরানোর পর একদিক থেকে যেমন ধোঁয়া বেরোচ্ছে, আর একদিক থেকে প্লাস্টিকের যে লিকুইডগুলো থাকে না, সেই লিকুইডগুলো ওই ফ্যানমেইর শরীরে রীতিমতন পড়ছে। তার ফলে ফোসকা উঠেছে, লাল লাল হয়ে গেছে, সারা শরীর থেকে একটা পোড়া গন্ধ বেরোচ্ছে। এতে তারা ক্ষান্ত হয়নি। এরপর সেই ফোসকাগুলো গলিয়ে তারা বাইরে থেকে যে লঙ্কা গুঁড়োর মশলা আছে না, সেইটা এনে ওখানে ঘষে দেয়। ফ্যানমেইর গলা থেকে তো আর আওয়াজই বেরোচ্ছে না, সেই যেন স্টপড হয়ে গেছে, মরে গেছে না বেঁচে আছে তার কোনো ইয়ে নেই। এইবার তারা এই সমস্ত করে তাকে আবার বাথরুমে ঝুলিয়ে রাখে, বাথরুমের দরজা বন্ধ করে, রুমের দরজা বন্ধ করে। এই সমস্ত কিছুই কিন্তু ওই 14-15 বছরের মেয়েটা মাঝে মাঝেই আসছে, যখন সে তখন ওই জিনিসটা দেখছে। তাদের বস এই ব্যাপারে খুব একটা জানে না, বস সবসময় আসে না। বসকে এই 3 জন বলতে বারণ করেছে যে তারা এই জিনিসটা করছে, যদিও তাদের এইসব করার অভ্যাস ছিল। তো সেই মেয়েটা এইসব উপেক্ষা করে সে নিজের কাজ নিজের মতন করতে থাকে। সেই দিনটা আসে যেই দিন তারা রুমে ঢোকার পর ফ্যানমেইকে যখন পাঞ্চিং ব্যাগের মতন বারবার মারছে, এই ফ্যানমেই আর কোনো আওয়াজই করছে না, সে একদম নিস্তব্ধ হয়ে গেছে। চেক করে দেখা যায় যে এই ফ্যানমেই মারা গেছে। এই যে যারা এতক্ষণ এইসব করছিল, তারা প্ল্যানই করেনি যে এইকে মারার পর আমরা কিভাবে বডিটাকে ডিসপোজ করব। অ্যাকচুয়ালি তাদের প্ল্যানই ছিল যে একে টর্চার করে কয়েকদিন রেখে, কয়েকদিনের ইজ্জত লুটে তারপর একে ছেড়ে দেবো। যেহেতু এখানে ফ্যানমেই মারা গেছে, এরপর তারা ভাবে যে এই বডিটাকে দিনের বেলা আমরা ডিসপোজ করতে পারবো না, এবং একসাথে পারবো না, একবারে পারবো না। বডিটা তারা কাটতে শুরু করে, কিন্তু বডিটা কাটার পরেও সেই জিনিসটা ভালো করে ডিসপোজ করতে গেলে মানুষের চোখে পড়ে যাওয়ার একটা বড় চান্স আছে। তারা করে কি, প্রেশার কুকারের মধ্যে এই যে ফ্যানমেই আছে তার পিসগুলোকে দেয়, তার শরীরের অংশগুলোকে দেয়, দিয়ে সিটি মারে। সিটি মারলে কি হয়, মাংস থেকে হাড় আলাদা হয়ে যায়। সেই মাংস আর হাড় প্লাস্টিক করে আলাদা করে রাখে। এইবার সেই জিনিসটা ডিসপোজ করতে তাদের সুবিধা হবে। এবং কেউ যদি জিজ্ঞাসা করে এতে কি আছে, তখন তারা বলবে যে রান্না করা মাংস ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে তাই ফেলে দিচ্ছি, কেউ আর সন্দেহ করবে না। কিন্তু এখন একটাই প্রবলেম, সেটা কি, এই ফ্যানমেইর মাথাটা, সেটা নিয়ে তারা কি করবে। নাম নিলেই আপনি একটা জিনিস নিশ্চয়ই দেখেছেন যে একটা পুতুলের ছবি দেওয়া আছে।
ওই পুতুলটাকে ওই 1999 সাল নাগাদ বলা হতো হ্যালো কিটি। এবার এই হ্যালো কিটি একটা ডল, আমাদের সময় যেমন বারবি ডল ফেমাস হয়েছিল, তো ওই 1990-98 ওই সময় হ্যালো কিটি ডল খুব ফেমাস ছিল, বাচ্চাদের একটা খেলার জিনিস ছিল। তো ওই ডলটা ওখানে ছিল। এইবার ওরা ভাবে কি যে এই মাথাটাকে ডাম্প করবো কি করে, তো এই মাথাটাকে তারা ওই যে হ্যালো কিটি ডল আছে না, সেই ডলের যে মাথাটা দেখতে পাচ্ছেন ওটার ভিতরে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে তারা ভাবে এইটাকে গাড়িতে বসালে কেউ হুট করে সন্দেহ করবে না এর ভিতরে কি আছে। তারা ভাববে এটা একটা ডল, তাই উঁচু উঁচু বড় বড় লাগছে, এইটা আমরা ডিসপোজ করে দেব। তো এই রকম প্ল্যানিং পুরো তারা করেছে। এর মাঝে 1-1.5 মাস তো নির্যাতন সহ্য করে ফ্যান মেই মারা গেছে, এবং এই নির্যাতনটা তার তো শরীরের উপর হয়েছে, মনের উপর হয়েছে, কিন্তু উল্টো দিকে এই যে 14-15 বছরের মেয়েটা, তারও মনের উপর একটা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। সেও আর সহ্য করতে পারছে না। সে যখনই রাত্রেবেলা ঘুমাতে যাচ্ছে, এই ফ্যান মেই তার স্বপ্নে আসছে। স্বপ্নে এসে বারবার বলছে যে তুমি আমার খুনিকে ধরিয়ে দাও, না হলে তুমি ভালো থাকবে না। এইরকম নানান একটা জিনিস স্বপ্ন সে দেখতে থাকে, এবং এইভাবে 1-1.5 মাস সে প্রায় কষ্ট পেয়ে, তারপর না পেরে মে মাসে সে পুলিশের কাছে যায়। হংকং পুলিশ এই ঘটনাটা শুনে পুরো পিন ড্রপ সাইলেন্স মেনটেন করছে থানাতে, মানে এটা কি শুনলো তারা। এরপর তারা ওই মেয়েটার সাথে ওই সেই কনস্ট্রাকশন বিল্ডিংয়ে যায়, এবং সেই কনস্ট্রাকশন বিল্ডিংয়ে গিয়ে ওই চেন, সিং, হেন এই 3 জনকেই তারা ওখানেই পায়। সবকটা নেশা করে ঘুমাচ্ছিল, এবং অদ্ভুত ব্যাপার কি জানেন, সেই যে মাংসের টুকরো, হাড়ের টুকরো, সেই সমস্ত কিছু ওখানে যেমনকে তেমন আছে, এবং তার সাথে সাথে ওই হ্যালো কিটি ডলটাও ওখানেই পড়ে আছে। এবং আরও একটা জিনিস জানেন, যে প্রেশার কুকারে তারা সিটি মেরে এই মাংস থেকে হাড়টা আলাদা করেছিল ফ্যান মেইর, সেই কুকারই, সেই বাসনেই তারা রান্না করে খেয়েছে। তাও 1-2 দিন না, বেশ 10 থেকে 15 দিন তারা ওতেই রান্না করে খেয়েছে। এদেরকে আপনি মানুষ বলবেন না মানুষরূপী জানোয়ার বলবেন? জানোয়াররাও তো এর থেকে অনেক ফার ফার বেটার হয়। এরপর তাদেরকে অ্যারেস্ট করা হলে এই ব্যাটাগুলো একটা অদ্ভুত চাল চালে। তারা বলে যে এই ফ্যান মেই আমাদের হয়ে দেহ ব্যবসা করত, তার সাথে সাথে এই ফ্যান মেই নেশাও করত। তো ড্রাগের ওভারডোজ হয়ে যাওয়ার ফলে সে মারা যায়। এবার যেহেতু সে মারা গেছে, আপনারা সন্দেহ করবেন যে আমরা মেরেছি, তো এই কারণে সে অটোমেটিক্যালি নিজে থেকে মারা যাওয়ার পরেই আমরা এই কর্মকাণ্ডটা ঘটাতে বাধ্য হয়েছি, নাহলে তো আপনারা আমাকে ধরে নিয়ে চলে যাবেন। এইবার এই যে ফ্যান মেই আছে না, তার শরীরের ময়নাতদন্ত করাও খুব এক চাপের ব্যাপার ছিল। তার কারণ কি, তার বডিটাকে এত টর্চার করা হয়েছে, এতভাবে কাটা হয়েছে, সেটাকে প্রেশার কুকারে সিটি মেরে সেদ্ধ করা হয়েছে, হাড় মাংস আলাদা করে ফেলা হয়েছে, তার আর কিছু অবশিষ্টই নেই। তো সেই ক্ষেত্রে সেখানে ময়নাতদন্তে প্রুফ করাও খুব কঠিন ছিল যে এই 3 জন ব্যক্তি টর্চার করে মেরেছে। কিন্তু যেহেতু এখানে একটা উইটনেস ছিল, ওই 14-15 বছরের মেয়েটা, তাকে দিয়ে এই পুরো কেসটাকে সাজানো হয়, তাকে বানানো হয় রাজসাক্ষী, তাকে কয়েকদিন একটা হোমে রাখা হয়, তারপর তাকে মোস্ট প্রবাবলি ছেড়ে দেওয়া হয়। তার ব্যাপারে আর কোনো ডিটেলস এখানে দেওয়া হয়নি। কিন্তু এই ঘটনা হচ্ছে 1999 সালে। এরপর একাধিক মেন্টাল ডক্টর এই 3 জনকে চেক করে যে এরা কি নর্মাল মানুষ, না এদের মাথার মধ্যে কোনো পাগলামি আছে। ডাক্তাররা বলে এরা আমার আপনার মতন একদম নর্মাল মানুষ, ঠান্ডা মাথায় তারা ফ্যান মেইর সাথে এই জিনিসটা করেছে। যে ফ্যান মেই কেন ওটা করলো, কেন টাকা তুললো, তাকে একটা শিক্ষা দিতে হবে। তো এই ব্যাপারে যে কনস্ট্রাকশন বিল্ডিংয়ে এই ঘটনাটা ঘটেছিল, সেই বিল্ডিংটা এবার সবাই দেখতে আসতে শুরু করে। সবাই ভাবতে শুরু করে যে ওই মেয়েটার উপর একটা প্রেতাত্মা ভর করেছিল, তাকে ভয় দিয়েছিল, এবং সেই প্রেতাত্মাই এই কেসটা সলভ করতে সাহায্য করেছে। সেটা অনেক যে ঘোস্ট ইনভেস্টিগেটর হয় না, তারা ওই বিল্ডিংয়ে আসতে শুরু করে, একাধিক আসতে করে, বিদেশ থেকেও আসতে শুরু করে। এই কারণে গভর্নমেন্ট ডিসাইড করে যে 2009 সালে এই বিল্ডিংটাকে ভেঙে ফেলে দেওয়া হবে। সেরকম করাও হয়। তারপর এখানে একটা রেস্টুরেন্ট করা হয় 2012 সালে, কিন্তু রেস্টুরেন্টটা খুব একটা বেশি চলে না। কিন্তু ঘটনাটা এখানে শেষ না। 2019 সালে
এই যে চ্যান আছে এবং তার যে দুই সঙ্গী আছে তারা সবাই বেল অ্যাপ্লিকেশন করে। এই চ্যানকে তো জেলে রেখে দেওয়া হয়, কিন্তু বাদ বাকি যে দুটো খুনি ছিল যারাও সমানভাবে অভিযুক্ত তারা কিন্তু বেল পেয়ে যায়। তো এই ছিল আজকের নৃশংসতম একটা ঘটনা। হয়তো শুনতে একটু ডিস্টার্ব বোধ করেছেন, কিন্তু ঘটনাটা বলা দরকার ছিল। আর যাদের ফরেনের ঘটনা শোনার খুব ইচ্ছা আছে তাদের জন্য এটা থাকলো। তো যাই হোক, আজকে একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করেছি। অনেকেই বলছিলেন যে ওই কালো ড্রেসটা কি আপনার ফেভারিট ড্রেস, বা ওটা কি আপনার লাকি চার্ম বা এরকম কিছু। অ্যাকচুয়ালি ওরকম ব্যাপার না, যেটা পাই সেটা পরে নিই। তো যাই হোক, আজকে ছিল এই ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, আবার দেখা।